স্বামী হয়ে আমি স্বামীর কাছে সুখ পেলাম না, সেই সুখটা আমি পেলাম আমার ছেলের কাছে। সত্যি ভাবতে লাগে, মানে ভাবতে অবাক লাগছে। আমার ১৩ বছরের ছেলে আমাকে এইভাবে সুখ দিবে আমি কোনো দিনও ভাবতে পারিনি। আমি ভাগ্য করে আমার ছেলে পেয়েছি। আমি স্বামী না পেলেও আমার ছেলেকে আমি ভাগ্য করে পেয়েছি। এটা আমি বলতে একবারও দ্বিধাবোধ করব না, কারণ এতটুকু ছেলে যে আমার এত চিন্তা করছে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমাকে যে এইভাবে সুখ দিবে আমি জীবনেও ভাবতে পারিনি। সত্যি উপরওয়ালা আছে, উপরওয়ালা সত্যিই আছে। কেউকে না কেউকে ঠিক পাঠিয়ে দিয়েছে, যে বলেছে তোর কপালে তোর স্বামী সুখ না থাকলে কী হবে, দেখিস তোর ছেলেই তোকে সুখ দিবে। আর সেই সুখ তুই ধরে রাখতে, মানে এত সুখ দিবে তুই কোথায় রাখবি সেটা তুই চিন্তা করতে পারবি না, তুই ভাবতে পারবি না, তোর জায়গা থাকবে না। তুই স্বামীর কাছে ১ বছরে যা সুখ পাসনি, তুই তোর ছেলের কাছে ৬ মাসেই তুই সব সুখ, সারা জীবনের সুখ পেয়ে যাবি। তুই ভাগ্য করে ছেলে পেয়েছিস। সত্যি আমার গর্ব করে বলতে লাগে যে আমার এই ছেলে আমাকে এত সুখ দিয়েছে। আমার মানে হাজার কষ্ট, হাজার দুঃখ সাইডে রেখে আমি ছেলের কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে, আনন্দে বুক মানে ভরে ওঠে। আর কি বলবো, আর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দ এরকম ছেলে পেয়েছি। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমার সাথে কি ঘটে গেছে। আমার সাথে অনেক বড় ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হয়তো তোমরা আন্দাজ করতে পারবে না, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আমার পুরো ভয়েসটা শুনতে হবে, আর বুঝবে যে এরকমও এখনকার দিনে হয়। হ্যাঁ হ্যাঁ, এরকমও এখনকার দিনে হয়। স্বামী সুখ না দিতে পারলেও ছেলে দেয়। প্রত্যেকটা ফ্যামিলিতে একজন আছে, তার মানে মায়ের কোনো না কোনো সন্তান বা কোনো না কারো, প্রত্যেকটা মহিলার জীবনে একটা না একটা দিক দিয়ে সে সুখ পায়। হয়তো কেউ বিয়ের পরে তার স্বামীর কাছে সুখ পায় না, তার সন্তানদের কাছে সুখ পায়। আবার কেউ বিয়ের করেও স্বামী সন্তানের কাছে সুখ না পেয়েও তার বাপের বাড়িতে সুখ পায়। তো সেই রকমই প্রত্যেকটা মেয়ের মধ্যে এই জিনিসটা আছে। যাই হোক, আমার ঘটনাটা বলি। আমি একটা 30 বছরের মহিলা, আমার বিয়ে হয় একটা 49 বছরের বয়সের লোকের সাথে। লোকই বলবো, সে ছেলে না। তো এখনকার দিনে একটা 49 বছর বয়সের ছেলে, মানে ছেলে না লোক, বুঝতেই পারছো তার মেন্টালিটি, তার মেজাজ, তার মনোবৃত্তি, তার হাবভাব, তার চলাফেরা কেমন হতে পারে। একটা 30 বছরের মহিলার সাথে তার বিয়ে হয়েছে, সেটা কি কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না। তাদের মেলামেশা, তাদের চলাফেরা, তাদের আদব কায়দা কিছুই সম্ভব না। মেয়ে ছেলেটা যদি বলে, মানে মহিলাটা যদি বলে রাম, সে বলবে শ্যাম। এইরকমই তাদের সাথে অমিল। তো যাই হোক, আমার বিয়ে হয়েছে, আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে একটা 49 বয়সের ছেলের সাথে, লোকের সাথে। বারে বারে ছেলে চলে আসে, আসলে আমার বয়সটা তো তেমন না, এই জন্য আমার মুখে ছেলে চলে আসে। তো বারবার বারবার বাবাকে বলেছিলাম, বাবা এই ছেলের সাথে, এই লোকের সাথে আমার বিয়ে দিও না, আমি এর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। প্রথম দিন থেকেই আমার যেন তাকে কেমন লাগছে। সে যখন আমাকে দেখতে আসছে, তাকে দেখে আমার যেন কেমন একটা অদ্ভুত আচরণ, মানে তার ওই হাবভাব আচরণ দেখে আমার যেন তার প্রতি একটা কেমন একটা অদ্ভুত লাগছে, যে এই মানুষটা কি নর্মাল? এই মানুষটা কি করে আমার সাথে সুখী থাকবে, কি করে আমাকে সুখ দিবে? আমি এটাই বুঝে উঠতে পারছি না। বাবা জোর জবরদস্তি করে আমাকে বিয়ে দিল। বাবার মত ছিল, মার মত ছিল না, আর আমার তো একদমই মত ছিল না। আমি বলেছিলাম তুমি অন্য ছেলে দেখাও। বাবা বলছে না, এখনকার দিনে তোমার বয়স 30 হয়ে গেছে, এখন এত বয়সী মেয়ে, এখন আমি যা পারবো তাই দিয়ে দেব।
আর তুমি কি বলো, তোমার যার সাথে বিয়ে হবে সে তোমার ৪৯ বছর বয়স, আর এখনকার দিনে ৩০ বছরের মেয়ে কয়টা দেখো বাড়িতে বসে আছে। তুমি বাড়িতে বসে থাকবে, আমার চোখের সামনে দিয়ে তুমি চলাফেরা করবে, তুমি উপযুক্ত হয়ে গেছো, আর আমার সেটা কি সহ্য হবে? হঠাৎ করে আমার যদি চোখ মেলে বন্ধ করে দিই, তখন তোমার কে বিয়ে দিবে? তোমার সাথে আমাদের তো আর আর তো কেউ নেই যে তোমাকে তার উপর রেখে যাব। তুমি ভালো করেই জানো তোমার কাকা জ্যাঠা কেউই আমাদের সাথে মিল নেই। তারা যদি তোমার দায়িত্ব নিত তাহলে নয় হলে বুঝতাম যে আরও 10টা সম্বন্ধ দেখি, কিন্তু কিছু করার নেই বাবা, এখানেই তোমার বিয়ে করতে হবে। যাই হোক, প্রথমে বাবা অনেক হম্বিতম্বি করে বলল, পরে বাবা কিছুটা নিস্তেজ হয়ে আমাকে বুঝানোর পরে আমাকে বলল, দেখ বাবা, আমার তো অগাধ টাকা নেই, আমার মাত্র কিছু টাকা রেখেছি তোর জন্য পোস্ট অফিসে। তো সেই পোস্ট অফিসে টাকাটাও কোথার থেকে রাখছি তুই ভালো করে জানিস। আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, না? এই জন্য আমি চাই তুই এত সুন্দর দেখতে, তুই যেখানেই যাবি সেখানেই তুই মিলিয়ে খেতে পারবি, তাদের সাথে তুই মিলে খেতে পারবি। আর তোর বরের বয়স ৪৯ হলে কি হবে? তুই তো সুন্দর, তোকে তো রানী করে রাখবে, না? আমি যতদূর জানি ছেলেদের বয়স একটু বেশি হলে, মেয়েদের একটু বয়স কম হলে ওটাই ভালো, ওখানে যত্ন পাবি, আদর পাবি। আর আমাদের এখানে তো আর সেরকমভাবে তোকে রাখতে পারছি না। তুই এত সুন্দর দেখতে, তোকে যদি ঠিকঠাক মতন করে রাখতে পারি তাহলে তো তুই অনেক আরও ভালোভাবে থাকতে পারতি। কিন্তু আমার তো কপাল খারাপ, আমার তো সেরকম আর্থিক অবস্থা নেই। অনেক কষ্ট করে জমি বিক্রি করে তোর জন্য পোস্ট অফিসে টাকা রাখছি, যাতে ওই টাকাটা দিয়ে তোকে একটু ভালো মতন বিয়ে দিতে পারবো। জানি ওই তখন রেখেছি টাকাটা, এখনকার দিনে সেই টাকাটার খুবই কম মূল্য, হয়তো সেরকমভাবেও তোকে বিয়ে দিতে পারবো না। কিন্তু কিছু করার ছিল না, নিরুপায় হয়ে তখন আমার জমিটা বিক্রি করতে লাগছিল। তুই ভালো করেই জানিস কেন করছিলাম। তখন যদি আমি ওই জমিটা তোর কথা বলে না, তোর বিয়ের কথা না বলে আমি আর কি নিতাম, তাহলে আজকে তোর বাবা জ্যাঠা আমাকে ঠকিয়ে ওই জমিটা তারা ভোগ করত। এই জন্য আমি আর ওই জমিটা তোর বিয়ের কথা বলে আমি আর বেশি দেরি করলাম না, আমি ওটা পোস্ট অফিসে বিক্রি করে পোস্ট অফিসে টাকাটা রেখে দিলাম। যাই হোক, এগুলো আলোচনা করলাম। আমার মা বলল, হ্যাঁ গো, আর 2-1টা সম্বন্ধ দেখলে ভালো হতো না? অমনি সময় আমার বাবা গম্ভীর করে বলল, আমার কথাই শেষ কথা এই বাড়িতে। যদি আমার রায় নিতে চাও তাহলে আর কোনো কথা হবে না, বিয়ের তদবির করো। আমি একটু চুপচাপ হয়ে আমি বললাম, যাক, বাবা যেটা করবে সেটাই ঠিক আছে। কিন্তু আমার যেন ওই দিনের ঘটনাটা এখনও মনের মধ্যে ভাসছে। আমি ওই ঘটনাটা এখনও ভুলতে পারবো না। একটু আগে হয়তো তোমাদেরকে বলেছিলাম যে ছেলেটার কেমন আচরণ আমার ভালো লাগছে না। এ যদি এখনই এরকম আচরণ করে, পরবর্তীতে আমাকে কি সুখ দিবে? কেমন যেন একটা বয়স্ক, তার মধ্যে দেখতেও বয়স্ক, তার মধ্যে হাবভাবও বয়স্ক, এমনিও বয়স্ক, সে কি পারবে আমার সাথে? পারবে না। তো যাই হোক, এগুলোই রাত দিন চিন্তা করছি আর সেই দিনের কথাটা ভাবছি। যখন দেখতে আসলো আমাকে, তখন দেখতে আসার পরে সে তার মার আঁচলের পিছনে কেমন করে লুকিয়েছিল, আমার ওটাই অবাক লাগছে যে সে তো আমাকে বিয়ে করবে না, তার তো কিছু বলার আছে, তার তো কিছু আমাকে জিজ্ঞেস করার আছে। সে কিছু না জিজ্ঞেস করে, না কিছু বলে সে বারবার তার মাকেই বলছে, তুমি বলো, তুমি বলো। আর আমার শাশুড়ি কেমন যেন টালটুল চোখে সব দিক দেখছে, আর সে অন্য কথা না জিজ্ঞেস করে সে শুধু দেনা পাওনার কথা বলছে। সে প্রতিটা কথা বলছে আর একটা করে দেনা পাওনার কথা বলছে। আমি তখনই বুঝতে পারলাম যে আমার শাশুড়ি সুবিধার না, আমার শাশুড়ি খুবই লোভী। কিন্তু এখন ভাবছি, যাক, উনি লোভী হোক, আমার যার সাথে বিয়ে ঠিক করছে সে যদি আমাকে সুখী রাখতে পারে তাহলেই আমি খুশি। আমি টাকা পয়সার লোভী না, আমি চাই সুখটা। এখন বুঝতেই পারছো আমার মনের মধ্যে কত রকম আর কি চিন্তাভাবনা হচ্ছে, কিন্তু চিন্তাভাবনা করে কোনো লাভ নেই। বাবা বলে দিয়েছে, বাবার শেষ কথা। যাই হোক, মনে মনে আমি ওটাকেই ধামাচাপা দিয়ে আমি বিয়ের চিন্তা করতে লাগলাম।
সব কিছু সাইডে রেখে আমি আমার বিয়ের স্বপ্ন দেখতে থাকলাম। মনে হলো যে যাক, সব কিছু আমি নিজে ঠিকঠাক করে দেব, কিন্তু ভাবতে পারিনি যে কোনো কিছুই ঠিক করতে পারবো না। আমার বরের কাছ থেকে যে আমি এক চুলও সুখ পাবো না, সেটা আমি আগেও কিছুটা বুঝতে পারছিলাম। বুঝতে পেরেও ভাবছিলাম শুধরে নিতে পারবো, কিন্তু দেখলাম না, শুধরে নিতে পারলাম না। বয়স্ক লোক যদি এরকম হয়, তাহলে তাদের বিয়ে করার কি দরকার ছিল? একটা দিনের জন্য, একটা রাতের জন্য সে আমাকে সুখ দিতে পারলো না। আমি কি করব? কিছু করার নেই। এখন আমি সেই দিনগুলোর কথা ভাবছি। যাই হোক, ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তারপরে ধুমধাম বলতে লোকজন খাইয়ে যতটুকু আমার বাবার সামর্থ্য ছিল ততটুক করে অনুষ্ঠান করে আমার বাবা আমাকে বিদায় দিল, বিয়ে দিয়ে বিদায় দিল, 4 হাত এক করে দিল। তারপরে আমার শাশুড়ি শুধু একটাই ওনার কথা, বাপের বাড়ি থেকে কী এনেছো, কী এনেছো? সারাদিন 24 ঘন্টা একটাই কথা। বিয়ের পরের দিন থেকে খুন্তি হাতে ধরলাম, সেই খুন্তি এখন অবধি আমি নামাতে পারলাম না। মানে রান্নাঘর থেকে যেন আমি বাইরে কিছু দেখতেই পারি না। এত কিছু দিয়ে এতভাবে আমার বাবা আমাকে বিয়ে দিল, তাও বলে আমার বাবা আমাকে কিছু দেয়নি। শাশুড়ি 24 ঘন্টা অনবরত খোঁটা দিতে থাকে, ফকিন্নির মেয়ে, ফকিন্নির মেয়ে, ফকিন্নির মেয়ে। আমার ঘরে এসে পড়ছিস, আর কোথাও গিয়ে মরতে পারলি না? আমার শাশুড়ি এইসব বলে। আমি রান্নাঘরে রান্না করতে গিয়ে যদি একটু বেশি তেল দিই, আমার শাশুড়ি আমাকে এসে বলে, বাপের জন্মে কোনো দিন তেল খাসনি, আমার ঘরে এসে একেবারে হাপুতুপুত করে খাচ্ছিস কেন রে? নিজের বাড়িতে তো সিদ্ধ করে খেতি, এখানে কি একটু কম তেল খেতে দিয়ে রান্না করতে পারিস না? আমার সংসারে কি একটু সুরাহা আনতে পারিস না? একটু আয়োন্নতি আনতে পারিস না? যবের থেকে তুই আসছিস, অলক্ষী একটা কথাকার, হবের থেকে আমার সংসারে সুখ চলে গেছে। এগুলো অনবরত বলতে থাকে। পরে এরকম করতে করতে নিজের মুখ আস্তে আস্তে বন্ধ করে দিই। কী বলবো? যদি বেশি কথা বলি, হয়তো বাবার কাছে ফোন যাবে, বাবাকে ফোন করে দেবে। এর আগেও 1-2টা কথা বলছিলাম, তখন আমাকে আর কিছু না বলে আমার বাবাকে ফোন করেছে। আমি শুধু বলার মধ্যে বলছিলাম, সারা দিনরাত আমার বাবার নামে কেন বলতে থাকো? তোমরাই তো আমাকে দেখে নিয়ে আসছো। ও মা, এই কথা কেন বলছি? সঙ্গে সঙ্গে আমার বাবাকে ফোন লাগিয়ে আমার সামনে যা না তাই বলল। আমাকে তো সারাদিন ফকিন্নি ফকিন্নি বলতেই থাকে, আমার বাবাকেও ফকিন্নির বাপ বলে। ফকিন্নির বাপ, ফকিন্নির বাপ, ভিখারি, এইসব বলতেই থাকে। কি করব? কিছু করার নেই। এই করে করে একটা বছর অনেক সংগ্রাম করলাম। তারপরে আমার ছেলে আসলো আমার কোল জুড়ে। ছেলে আস্তে আস্তে সবটা দেখতো। বাবাকে আমি কি বলবো, আর কিছু বলারও নেই। বাবার অনেক বয়স হয়ে গেছে, ওই জন্য বাবাকে আর কিছু বলতাম না। নিজের দুঃখ কষ্ট নিজের মনের মধ্যেই চাপিয়ে রাখতাম। মা বলতো, কিরে সুখী আছিস তো? আমি বলতাম, হ্যাঁ সুখী আছি। মা ভাবতো, মেয়ে তো আমার সুখীই আছে, কোল জুড়ে ছেলে আসছে, আর শাশুড়ি আছে, আর কেই বা আছে পরিবারে, দুজন পুরো সুখী আছে। আমি মার সামনে অভিনয় করতাম, কান্নাটাকে মুছে হাসির অভিনয় করতাম যে আমি সুখী আছি। কি বলবো? কিছু বলার নেই, কারণ বলতে গেলেই তো ওনরা কষ্ট পাবে। আর আমি মনে করি আমার 4 আঙ্গুলের কপালে যা লিখে দিয়ে গেছে উপরওয়ালা, সেটাই আমার ভোগ করতে হবে। যাই হোক, এরকম করতে করতে কোনো দিনও বাইরের জগৎ দেখতে পারলাম না। প্রতিটা দিন রান্নাঘরে ঢুকতাম, সকালে ঢুকতাম, রান্না শেষ হতো, সব কাজ শেষ করে সোজা নিজের ঘরে চলে যেতাম। আর কোনো দিকে কারোর সাথে কথা বলতে পারতাম না, কিছু করতে পারতাম না। কথা বলতে গেলেই আমার শাশুড়ি আমার উপর অত্যাচার শুরু করতো, যদি আমি আমার শাশুড়ির নামে কাউকে নিন্দামন্দ করি এই জন্য। তো এগুলো কথা রীতিমতন প্রত্যেক দিন, সারাদিনে সময় পেতাম না। সারাদিনে যদি আমার স্বামীকে ডাকতাম আমার ঘরে আসার জন্য, আমার স্বামী তো আসতোই না, আর আমার শাশুড়ি টান মেরে আমার স্বামীকে নিয়ে যেত। তারপরে রাতে যাও একটু ছাড়তো। আমি রাতে কত আমার স্বামীকে কান্নাকাটি করে বলতাম যে তুমি আমাকে এরকমভাবে অত্যাচার করছো কেন? আমি তোমার কাছে কি চেয়েছি? আমি তোমার কাছে তো কিছুই চাই না, না কাপড়, না কিছু গয়নাগাটি চাই না। তুমি আমাকে একটু শান্তি দিতে পারো না? একটু সুখে রাখতে পারো না? আমি তো অন্য কিছু চাই না। আমার স্বামী বলল,
একটা সংসারে থাকতে গেলে এরকমই হতে হয়। আমার মা বাবার কথা আমাকে, বাবা তো নেই, মার কথা আমাকে বলবে না, আমি কিন্তু মার নামে কিছু সহ্য করতে পারি না। এই বলে ওই রাতটা আমাদের তুমুল অশান্তি হলো। তারপরে আমি চলে আসলাম এই ঘরে, আর আমার বর চলে গেল আমার বরের মার কাছে। আমি এই কথাগুলো পাশের ঘরেই বলছিলাম। তারপরে আমার বর চলে গেল তার মার কাছে শুতে বালিশ নিয়ে। আমি অনবরত কাঁদতে থাকলাম। ওই কান্নার আওয়াজ আমার বর শুনল না। আমার ওইটুকু ছেলে, তখন 4 বছর বয়স আমার ছেলের। আমার ছেলে ঘুম থেকে উঠে আমাকে বলছে আদো আদো গলায়, মা কী হয়েছে, মা কী হয়েছে, কেন কান্না করছো? তুমি যদি কান্না করো তাহলে কিন্তু আমিও কান্না করব। আমার ছেলের এই কথা শুনে আমার ছেলে, ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর বলছে চুপ চুপ, আমার মুখের মধ্যে হাত দিয়ে বলছে মা চুপ চুপ, কান্না করো না, চুপ চুপ বলে আমাকে সমানে চুপ করাচ্ছে। আমি আমার এই ছেলের কান্না দেখে আমি আর নিজেকে স্থির করতে পারলাম না। আমি আমার মনটাকে শক্ত করে আমি ভাবলাম আমার যত কষ্টই হোক, আমার ছেলে মানুষ হোক, আমার ছেলে সবটা, আমার ছেলে আমাকে একদিন ঠিক না ঠিক সব মানে পরিপূর্ণ করে আমাকে সুখ দিয়ে দিবে। আমি এই আশায় রইলাম। তারপর থেকে আমি আমার মতন চলতে থাকলাম। আর ছেলে আস্তে আস্তে বড় হতে থাকলো। আমি আমার নিজের চোখের জল বন্ধ করে আমি আমার ছেলের সামনে হাসি মুখে রইলাম। আগে করলাম বাবা মার জন্য বিসর্জন, ত্যাগ করলাম নিজেকে, এখন ছেলের জন্য একটু যে কান্না করব সেই কান্নাটাও করতে পারছি না। কারণ ছেলে যে আমার মুখের দিকে তাকিয়েছে, বাপ যে ছেলেকেও পোছে না, ছেলেকে পাত্তা দেয় না। বাপ তো সারাদিন মার কাছেই ঘুনঘুন করতেই থাকে, আমার নামে নিন্দা করতে থাকে। আমি যে কী শত্রু, আমি বলেছিলাম তোমাদের যদি মা ছেলের আমাকে পছন্দই না হয় তাহলে আমাকে কেন বিয়ে করতে গেলে? আমার বর বলল একটা বয়সকালে সঙ্গী লাগে, তার জন্য তোমাকে বিয়ে করছি, এছাড়া তোমাকে আমার এতটুকুও পছন্দ না। এই কথাই হচ্ছে আমাদের জীবনের কাল। যেই রাতে এই ক্যাচালটা লাগলো, তুমুল ক্যাচাল হয়ে গেল, তখন আমার ছেলের 13 বছর বয়স। আমার ছেলে তখন বলল, সবটা বুঝে সবটা জানে, যখন দেখলো আমার সাথে আমার স্বামীর পুরো ক্যাচাল অশান্তি হচ্ছে, তার মধ্যে তার ঠাকুমা এসে আমাকে দুনিয়ার অকথ্য কথায়, বাজে ভাষায় উল্টাপাল্টা কথা বলছে, তখন আমার ছেলে রুখে দাঁড়ালো। অমনি সময় আমার ছেলে বলতে যেই গেল, সেই আমার ছেলেকে কিছু না বলে আমার স্বামী আমাকে একটা মারতে গেল। অমনি সময় আমার ছেলে হাতটা টেনে ধরলো, টেনে ধরে বলল, বাবা অনেক হয়েছে, অনেক, তুমি মার প্রতি যা অত্যাচার করেছো সেটা আমি নিজের চোখে দেখেছি। আজকে আমি বড় হয়েছি, ছোটোবেলায় আমি শুধু দেখতাম, কিছু বলতে পারতাম না, কিন্তু রাগ হতো যে আমার মা এত ভালো, এত সুন্দর, এত মিষ্টি, এত নম্র, আমার মাকে কেন তোমরা এরকম করো? ঠাকুমা আর তুমি দিনের পর দিন আমার মাকে অত্যাচার করছো। আমি তখন কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমি বড় হয়েছি, এখন আমি সবটা তোমাদের বলবো। আমি যদি দেখি তুমি আর কোনো সময় আমার মাকে অত্যাচার করো, আর ঠাকুমা তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমার মাকে কোনো সময় অত্যাচার করছো, তাহলে আমার থেকে বড় খারাপ কেউ হবে না। অনবরত ঠাকুমা তুমি সব সময় আমার মার নামে বিষ ঢেলেছো আমার বাবার কানে। আমার বাবা সহ্যই করতে পারে না আমার মাকে, না হলে কী এমন অন্যায় করেছে আমার মা যে দিনের পর দিন তাকে এত লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হবে? তোমরা কি ভাবো আমি কি ছোট? না, আমি ছোট না, আমি এখন সব বুঝতে পারি। আমার মার পাশে কেউ নেই, না থাকলে কি হবে, আমি আছি, আমি যতক্ষণ থাকবো এরপর থেকে আমার মার একটা অপমান তোমাদেরকে আমি করতে দিব না। আমার জীবন থাকতে আমি একটা কথা শোনাতে দিব না। তোমরা যদি না পারো, বাবা তোমরা যদি না পারো তাহলে বলে দাও, আমি আমার মাকে খাওয়াবো, আমি আমার মাকে পড়াবো। তুমি যা সুখ দিতে পারো নি 1 বছরে, আমি এত বছরে আমি 6 মাসে সেই সুখটা মাকে দিয়ে দেখাবো, পরিপূর্ণভাবে সুখ দেব। মা তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ বাবা, তোর সাথে আমি আছি, যাই হয়ে যাক। এদের সাথে আমি আর থাকতে চাই না, এরা আমাকে দিনের পর দিন অত্যাচার লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে। বাবা শুধু খাওয়ালে পড়ালে হয় না, মনে একটু শান্তি
দিতে হয়, সেই শান্তিটা আমার মা পায়নি। বিয়ের পর থেকে তোমরা প্রতিনিয়ত আমার দাদুকে, আমার দিদাকে কথা শুনিয়েছো, আমার মাকে বলেছো ফকিন্নির মেয়ে, ফকিন্নির মেয়ে, এই সব বলে আমার মাকে অপমান করেছো। তোমরা বলো তো, আজকে যদি তোমার একটা বোন থাকতো বাবা, তাহলে তোমার বোনকে যদি তোমার বোনের শাশুড়ি এইভাবে বলতে থাকতো, তখন কি তোমরা ছেড়ে দিতে? আজকে আমার মার কেউ নেই, দাদু দিদার বয়স হয়েছে, তারা রুখে দাঁড়াতে পারবে না দেখে তুমি যা না তাই আমার মাকে বলে যাবে? সেটা তো হবে না মা। আমি থাকতে বাবাকে ছেড়ে দিব না, যতই আমার বাবা হোক। আমি সেটাই তোমাকে ক্লিয়ার বলে দিলাম। আমি যদি বাবাকে কিছু বলি, তুমি কোনো সময় বাবার হয়ে বলবে না। আমি তখন মনে মনে ভাবলাম, সত্যি ছেলে আমার এত ভাগ্য করে পেয়েছি, যেই সুখটা আমি আমার স্বামীর কাছ থেকে চেয়েছিলাম, যে বিপদে আপদে সব কিছু আমার স্বামী আমার সাথে থাকবে, পাশে থাকবে, কিন্তু সে স্বামী দিল না। আজকে আমার ছেলে এত সুখ দিল আমাকে, আমার মন ভরে গেল। আমি ভাবতেই পারছি না এরকম ছেলে আমি ভাগ্য